Now, breaking news, Australia and Canada have just announced that they are recognizing a Palestinian state. This is why I declare that today France recognizes the state of Palestine. যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, পর্তুগাল সহ পশ্চিমা দুনিয়ার কিছু প্রভাবশালী দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে প্রায় ৭৫% দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এমনকি ইউরোপের আরও কয়েকটি দেশ জাতিসংঘে ফিলিস্তিনের স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রশ্ন উঠছে, এই স্বীকৃতি কি কেবল প্রতীকী, জনমত প্রশমিত করার সস্তা কৌশল, নাকি সত্যিই পশ্চিমা দেশগুলোর এই পরিবর্তন ও সমর্থন ফিলিস্তিনি রাষ্ট্র ও দেশটির জনগণের আত্মনিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে? নিউ ইয়র্কে চলতি বছরের জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি হতে পারে আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে পশ্চিমা বিশ্ব থেকে আসা স্বীকৃতির ঢল, অন্যদিকে ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রবল বিরোধিতা। এমন পরিস্থিতিতে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির প্রশ্নটা এখন কেবল নীতিগত নয়, তা ক্রমশ বাস্তবিক হয়ে উঠছে। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ইতিহাস আসলে একটি জাতির আত্মনিয়ন্ত্রণের দীর্ঘ সংগ্রামের গল্প। এটি শুরু হয় ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর। পরবর্তী কয়েক দশক ধরে যুদ্ধ, দখল এবং কূটনৈতিক ব্যর্থতা ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের পথ রুদ্ধ করে দেয়। ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেম দখল করে নেয়। এই দখলের ফলে একটি নতুন অধ্যায় শুরু হয়। সামরিক শাসন, বসতি স্থাপন এবং ফিলিস্তিনিদের জীবনের প্রতিটি অংশে চাপিয়ে দেয়া হয় দখলদার ইসরায়েলের বিধিনিষেধ। ১৯৬৯ সালে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ড মেয়ার বলেছিলেন, এই এলাকায় ফিলিস্তিনিদের নামে কিছুই নেই। তার কথার প্রেক্ষিতে প্রায় সেই সময়েই ফিলিস্তিনিরা রাষ্ট্রত্বের ধারণার দিকে সাংগঠনিকভাবে কার্যক্রম শুরু করে। এরপর বহু বাধা অতিক্রম করে ১৯৮৮ সালে পিএলও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেয়। ওই ঘোষণার খসড়া লিখেছিলেন কবি মাহমুদ দারউইশ। ঘোষণা দিয়েছিলেন পিএলও এর নির্বাসিত নেতা ইয়াসির আরাফাত। বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, ইরান, সৌদি আরব সহ অনেক দেশ সমর্থন ও স্বীকৃতি দিলেও পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়া ছিল মিশ্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা প্রত্যাখ্যান করে। এমনকি যুক্তরাষ্ট্র ইয়াসির আরাফাতকে জাতিসংঘে বক্তব্য দেওয়ার অনুমতিও দেয়নি, যার প্রেক্ষিতে পরে জেনেভায় জাতিসংঘের বৈঠক স্থানান্তর করা হয়। ৯০ দশকে অসলো চুক্তি একটি আশার আলো জাগিয়েছিল, কিন্তু তা একটি অস্থায়ী স্বশাসিত প্রশাসনের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়, যেখানে সার্বভৌমত্ব নেই, স্বাধীন সীমান্ত নেই, নেই কোনো স্থায়ী রাজধানী। এর পরের দশকগুলো ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দিকে না গিয়ে বরং ইসরায়েলি দখল আরও সুসংহত হয়েছে। ফিলিস্তিন বর্তমানে একটি আধা রাষ্ট্র বা কোয়াজি স্টেট হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক মঞ্চে এর উপস্থিতি আছে, তাদের কূটনৈতিক মিশন আছে, তারা অলিম্পিকে অংশগ্রহণ করে, এমনকি জাতিসংঘে স্থায়ী পর্যবেক্ষক মর্যাদা পেয়েছে ২০১২ সালে। কিন্তু পশ্চিম তীর ও গাজায় কার্যত ইসরায়েলি নিয়ন্ত্রণ ও দখলের বাস্তবতা এই রাষ্ট্রকে পূর্ণতা দেয়নি। অনেক বিশ্লেষকের মতে পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি বাস্তবে খুব বড় কিছু বদলাবে না, তাই বলে এটিকে একেবারে ফেলেও দেয়া যাবে না। কারণ স্বীকৃতি মানে এক ধরনের আন্তর্জাতিক স্বীকৃত কাঠামোর অন্তর্ভুক্ত হওয়া। এর ফলে ফিলিস্তিন আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারবে, যুদ্ধবিরতির পক্ষে আরও শক্তিশালী দাবি তুলতে পারবে এবং সবচেয়ে বড় কথা, তাদের রাষ্ট্রীয় অবস্থান নিয়ে আন্তর্জাতিক আলোচনায় এখন আর ইসরায়েল ও তাদের মিত্রদের ইচ্ছামতো সিদ্ধান্ত চাপানো সম্ভব হবে না। বিশেষজ্ঞরা বলছেন, স্বীকৃতির ফলে একটি কূটনৈতিক ভারসাম্য তৈরি হয়।
প্রশ্ন উঠতে পারে, ইউরোপের দেশগুলো কেন এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে? উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে 7 অক্টোবর 2023 সালে হামাসের হামলা ও তার পরপরই ইসরায়েলি সামরিক অভিযানের ঘটনায়। সেই হামলার নৃশংসতা যেমন বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, তেমনি ইসরায়েলের প্রতিক্রিয়া, বিশেষ করে গাজায় বেসামরিক নাগরিকদের উপর অবর্ণনীয় হামলা, যা বিশ্ব জনমতের মোড় ঘুরিয়ে দিয়েছে। ইউরোপীয় দেশগুলোর নাগরিকদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। সেই সঙ্গে মিডিয়ায় উঠে এসেছে গাজার ধ্বংস, দুর্ভিক্ষ, শিশুদের মৃত্যু এবং ইসরায়েলের দখলদার নীতির ভয়াবহ চিত্র। এই সব কিছু জনমতের পাশাপাশি ইউরোপীয় রাজনীতিকদের জন্য এটা হয়ে দাঁড়িয়েছে এক ধরনের নৈতিক দায়। তবে শুধু জনমত নয়, বাস্তব কূটনীতিও এই স্বীকৃতির পেছনে কাজ করেছে। ফ্রান্স, আয়ারল্যান্ড, স্পেন সহ অনেক দেশ মনে করছে যদি তারা স্বীকৃতি না দেয় তাহলে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগে তারা আর ন্যায্য অবস্থানে থাকতে পারবে না। ইউরোপীয় ইউনিয়নের ভেতরে বর্তমানে আলোচনায় আছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং ইসরায়েলি পণ্যের উপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব। তবে এই পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র কেন এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না? যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বলে আসছে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ শান্তি আলোচনার মাধ্যমে আসা উচিত, স্বীকৃতির মাধ্যমে নয়। তবে সত্যিটা আরও গভীরে। যুক্তরাষ্ট্র বিশেষ করে রক্ষণশীল রাজনীতি ও ইসরায়েলপন্থী লবির চাপে সবসময় ইসরায়েলের নিরাপত্তা ও ভূরাজনৈতিক অবস্থানকে অগ্রাধিকার দিয়েছে। ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থনের কথা বিবেচনায় রাখলেও ডোনাল্ড ট্রাম্প তাদের মতো নন। তার প্রশাসন বরাবরই ইসরায়েলের পক্ষে, বেশ নগ্নভাবেই। যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রদূত ও পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন তারা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে নন। তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও অবস্থান বদলাতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয় চত্বর, মানবাধিকার সংগঠন, নাগরিক সমাজ, এমনকি ইহুদি মানবাধিকার কর্মীরাও এখন বলছেন এই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের আরও নৈতিক ভূমিকা নেয়ার দরকার। বিশ্ব জনমত যখন পাল্টাচ্ছে, ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি পাচ্ছে একের পর এক দেশের কাছ থেকে, তখন যুক্তরাষ্ট্রের একা হয়ে যাওয়া কেবল কূটনৈতিক সংকট নয়, এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি নৈতিক প্রশ্ন। পশ্চিমা মূল্যবোধের ওপর দাঁড়িয়ে থাকা একটি রাষ্ট্র যখন গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কথা বলে, তখন ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রত্বের স্বীকৃতিতে তাদের এই দীর্ঘকালীন অনীহা বিশ্বের চোখে যুক্তরাষ্ট্রের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। জনগণের পক্ষ থেকেও ক্রমশ তীব্র হচ্ছে ফিলিস্তিনের প্রতি সমর্থন। চারপাশ থেকে ধেয়ে আসা এই বহুমুখী চাপে হয়তোবা যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরাও তাদের কূটনীতি পুনর্গঠনের কথা ভাবতে বাধ্য হবে। ততদিনে ফিলিস্তিন হয়তো নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াবে। ইসরায়েলি দখলদারিত্বের ক্ষত কাটিয়ে গাজা উপত্যকায় ফুল হাতে ছুটে বেড়াবে দুরন্ত শিশু। ক্লান্ত হয়ে জলপাই গাছের নিচে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে কোনো এক ফিলিস্তিনি যুবক। মুনিম রাব্বি, যমুনা নিউজ।